আসসালামু আলাইকুম। প্রথমে শুনে যান, তারপরে বলছি বিস্তারিত। অন্ধ্রপ্রদেশে 50 বছরের ওপরে মুসলমানদের পেনশন দেওয়া হবে। ঈদগাহ এবং কবরস্থানের জন্য প্রত্যেক বড় শহরে জায়গা দেওয়া হবে। রাজ্যের রাজধানীতে এক আলিশান হজ হাউস বানানো হবে। নূর ভাষা কর্পোরেশন বানানোর জন্য 100 কোটি টাকা বাজেট হবে। 5 লাখ টাকা বিনা সুদে লোন দেওয়া হবে মুসলমানদেরকে। তার জন্য 100 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হবে। ইমামদের 10,000 টাকা প্রতি মাসে এবং মুয়াজ্জিনদের 5,000 টাকা প্রতি মাসে পেনশন দেওয়া হবে। যারা কোয়ালিফাইড ইমাম হবে তাদেরকে সরকারি কাজী হিসাবে নিযুক্ত করা হবে এবং বলতে পারেন সরকারি চাকরি দেওয়া হবে। তারপরে 5,000 টাকা প্রত্যেক মসজিদের যে দেখাশোনা করবে, যে ঝাড়ঝাঁটা করবে, দেখাশোনা করবে মসজিদের, তার জন্য 5,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে এবং মসজিদকে 1 লাখ টাকার সাহায্য দেওয়া হবে। এছাড়া মুসলিমদের 4% যেটা রিজার্ভেশন আছে সেটা কায়েম রাখা হবে এবং হজ যাত্রীদের, যারা হজ যাত্রী হজ করতে যাবে, তাদেরকে 1 লক্ষ টাকার সাহায্য করা হবে। এই ছিল টিডিপির ম্যানিফেস্টোতে ওয়াদা করা হয়েছে, লিখিত ওয়াদা করা হয়েছে। চন্দ্রবাবু নাইডু লিখিত ওয়াদা করেছে মুসলিমদের কাছে অন্ধ্রপ্রদেশের। তারপরে আপনি জানেন তেলেঙ্গানা যখন অন্ধ্রপ্রদেশের সঙ্গে ছিল তখন এই টিডিপি সরকার, চন্দ্রবাবু নাইডু ওখানে শানদার হজ হাউস এবং উর্দু ইউনিভার্সিটি করেছিল। চন্দ্রবাবু নাইডু আমলেই সেটা হয়েছিল। চন্দ্রবাবু নাইডু তিনি দাবি করেন যে ভারতবর্ষে যে রাজ্যগুলো আছে তাদের মধ্যে হায়দ্রাবাদের মুসলিমরা সব দিক থেকে এগিয়ে আছে। তার অবদান কিন্তু চন্দ্রবাবু নাইডু। আপনি বলবেন চন্দ্রবাবু নাইডু মুসলিমদের জন্য এত সুবিধা ম্যানিফেস্টোতে ঘোষণা করেছে, এত রকম ফ্যাসিলিটি ঘোষণা করেছে, অন্ধ্রপ্রদেশে না জানে মুসলিম ভোট ব্যাংক কত পার্সেন্ট। চিন্তা করেন মুসলিম ভোট ব্যাংক কত পার্সেন্ট আছে। অন্ধ্রপ্রদেশে আপনার হিন্দু সংখ্যা 90.89 এবং মুসলিমের সংখ্যা 7.30 এবং খ্রিস্টান আছে 1.34%। 2011 সেন্সাস অনুযায়ী এই পার্সেন্টেজ। বিধানসভার মাত্র 15টি সিটে মুসলিমদের প্রভাব ফেলতে পারে এবং বিধানসভাতে 3 জন এমএলএ মুসলিমদের পাস করেছে চন্দ্রবাবু নাইডুর দল থেকে। সেখানে 135টি একা আসন গ্রহণ করেছে বিধানসভা চন্দ্রবাবু নাইডু। এনডিএর সঙ্গে মিলিত হয়েছিল, কিন্তু বিজেপির দরকার পড়বে না অন্ধ্রপ্রদেশে সরকার গঠন করার জন্য চন্দ্রবাবু নাইডু। ব্যাপার হচ্ছে মুসলিমদেরকে নিয়ে পলিটিক্স করা এটা বড় কথা না। এমন নেতা দরকার যে পিছিয়ে পড়া আদিবাসী, দলিত, হিন্দু, ওবিসি, মুসলিম পিছিয়ে পড়াদের জন্য কাজ করবে। চন্দ্রবাবু নাইডু তিনি তারপরে আপনার 4% রিজার্ভেশন মুসলিমদের জন্য আলাদা করে বরাদ্দ করবে।
প্রশ্ন উঠছে এবার, এনডিএ সরকার আজকে শপথ নিতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈশাখীর সাহায্যে, নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সাহায্যে এনডিএ সরকার গঠন হতে চলেছে। সেখানে নরেন্দ্র মোদী এই 2024 সালের যে নির্বাচন প্রচারে একের পর এক বক্তব্য তিনি দিয়ে গেলেন, অমিত শাহ, বিজেপির আরো বড় বড় নেতাগুলো, आरक्षण छीन लेगा, मंगलसूत्र छीन लेगा, तुम्हारा आरक्षण लेकर मुस्लिमों को दे देगा, मंगलसूत्र लेकर मुस्लिमों को दे देगा। এবার প্রশ্ন হচ্ছে, চন্দ্রবাবু নাইডু এতগুলো মুসলিমদের জন্য ফ্যাসিলিটি ঘোষণা করেছেন, তাহলে কি বিজেপি চন্দ্রবাবু নাইডুর সঙ্গে নিবে না? না চন্দ্রবাবু নাইডুকে বিজেপি চাপ দিবে এই মুসলিমদের এতগুলো ফ্যাসিলিটি বাদ দেওয়ার জন্য? প্রশ্ন থেকে যায় নরেন্দ্র মোদীর ওপরে, যে মুসলিম আরক্ষণ নিয়ে কথা বলছিল, কিন্তু তার নিজের দলেরই, এনডিএ সরকারের দলেরই চন্দ্রবাবু নাইডু মুসলিমদের 4% রিজার্ভেশন দিবে। এবার দেখার আছে কতদিন এই সরকার চলে এবং চন্দ্রবাবু নাইডুর সঙ্গে, নীতিশ কুমারের সঙ্গে কতদিন এনডিএ সরকার জোট করে সরকার চালাতে পারে। আরেকটা লাস্ট কথা আমার, যেসব রাজ্যে মুসলিমদেরকে নিয়ে ভোট ব্যাংক করে ভোট হয়, আদৌ কোনো রাজ্যেই মুসলিমের ভোট ব্যাংক বলে কিছু নাই। সবচাইতে মুসলিম পার্সেন্টেজ হিসাবে বাস করে আসামে, রাজ্যের মধ্যে। কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর আছে 90%, তারপরে পরেই আসামে, তারপরে পশ্চিম বাংলায়। মুসলিমরাকে ভোট ব্যাংক করে কিছু সেকুলার পার্টি নিজে মন্ত্রিত্ব, নিজের মুখ্যমন্ত্রী বজায় রাখতে চায় মুসলিমদেরকে ভয় দেখিয়ে। কিন্তু চন্দ্রবাবু নাইডু, আপনি চিন্তা করেন, মাত্র 7%, 7.5% মুসলিম ভোট আছে। তার কি প্রয়োজন ছিল এতগুলো মুসলিমকে দেওয়ার? প্রয়োজন ছিল না, আমি মনে করি প্রয়োজন ছিল না। কিন্তু চন্দ্রবাবু নাইডু ভেবেচিন্তে দেখেছে যে মুসলিম জাতিটা একদমে পিছিয়ে পড়া জাতি, কোথাও কোথাও আদিবাসী দলিতদের চাইতেও পিছিয়ে পড়া। যখন 1950 সালে আরক্ষণ শুরু হয়, তখন মুসলিম এবং খ্রিস্টানদের আরক্ষণ শুরু হয়নি, কেন কি তাদের জাতি ভেদাভেদ ছিল না বলে তখন শুরু হয়নি। কিন্তু স্বাধীনতার পরে আস্তে আস্তে দেখা গেল মুসলিমরা এমনই পিছিয়ে পড়েছে যে আদিবাসী দলিতদের চাইতেও পিছিয়ে পড়েছে। তাই সাচার কমিটি গঠন করে এই ব্যাপারটি সামনে আসলো। তারপর মুসলিমদেরকে ওবিসি ক্যাটাগরিতে সামিল করা হলো। আমাদের ভারতবর্ষকে এগিয়ে যদি নিয়ে যেতে হয়, শুধু একটাই জাতি, একটাই বর্গ এগিয়ে গেলে হবে না, আমাদেরকে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। সেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ সবাই, সব রকম জাতি আছে, তাদেরকে একসঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে। মন্ত্রীর, সরকারের এটাই দায়িত্ব হওয়া উচিত, জনগণকে সঙ্গে নিয়ে, নাকি হিন্দু মুসলিম মন্দির মসজিদ করে। আনকাটে ভিডিও করলাম এই গরমের টাইমে। আপনারা আপনাদের মতামত দিবেন যে যারা মুসলিমদেরকে নিয়ে রাজনীতি করে, আদৌ কি মুসলিম ভোট ব্যাংক না অন্য কিছু। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম।